জনগর্জন সভা মানে জনতার মাঝে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। সেক্ষেত্রে এই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেদিকে তো নজর থাকছে, কিন্তু জনতার মাঝে যাওয়ার জন্য মঞ্চের তো বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং ব্রিগেডে প্রথমবার এরকম বিশেষ ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি আবির সরাসরি সেখান থেকে রয়েছেন। আবির, তোমার কাছে দুটো বিষয় জানতে চাইবো, যে জনতার মাঝে যাওয়ার জন্য বিশেষভাবে মঞ্চ সাজানো হচ্ছে, সেক্ষেত্রে ব্রিগেড কতটা সেজে উঠেছে এবং কি বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেখানে? সাধারণত যারা ব্রিগেড সমাবেশ করেন তাতে ব্রিগেডে একটি মঞ্চ থাকে এবং সাধারণত ব্রিগেড সমাবেশে দেখতে পাওয়া যায় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেদিকে সেদিকে মঞ্চ রাখা হয়, শহীদ মিনারের দিকে মুখ করেই মঞ্চ থাকে। এবারও তার ব্যতিক্রম যদিও হয়নি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেদিকেই মঞ্চ করা হয়েছে, অর্থাৎ মঞ্চে যারা বক্তা থাকবেন, উপস্থিত থাকবেন, তাদের মুখ শহীদ মিনারের দিকেই থাকবে। একই সঙ্গে পাশাপাশি আরো দুটো মঞ্চ করা হয়েছে এবং মূল মঞ্চের আকার অনেকটাই বড়। তবে এবারে ব্রিগেডের মঞ্চের সঙ্গে যে র্যাম্প যুক্ত থাকছে সেটা আধুনিক। সাধারণত দেশ বিদেশে বিভিন্ন কনসার্টে যারা শিল্পীরা রয়েছেন তাদের অনুষ্ঠানে এই ধরনের র্যাম্প থাকে। রাজনৈতিক প্রোগ্রামে, সভায় এই ধরনের র্যাম্প সচরাচর অন্তত এই দেশে বা এই রাজ্যের কোথাও লক্ষ্য করতে পারা যায়নি। যদিও গত বছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন নবজোয়ার যাত্রা করেছিলেন, সেখানে রাতে যে অধিবেশন হতো সেই অধিবেশনের মঞ্চসজ্জার একটা অনুরূপ রূপ আর একটু বড় আকার এটা লক্ষ্য করতে পারা গেছে। এবং এই হচ্ছে সেই র্যাম্প যেটা ব্রিগেডের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সঙ্গে যুক্ত থাকছে। 300 ফিটের এই র্যাম্প এবং সেই র্যাম্প প্রায় 250 ফিট পর্যন্ত যাওয়ার পর সেটা দুটো দিকে আবার ভাগ হয়ে গেছে, ডান দিকে এবং বাঁদিকে যাওয়ার মতো ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং যেটা তুমি বলছিলে একেবারেই তাই, সেটা হচ্ছে যে জনতার গর্জন নাম দেওয়া হয়েছে এবং এই যে সভা, এই সভার যে ক্যাচ লাইন তা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারা যাচ্ছে। সেই ক্যাচ লাইনের নাম হচ্ছে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন এবং তৃণমূলই করবে হচ্ছে অধিকার অর্জন। এই যে স্লোগান, সেই স্লোগানকে তারা ব্যবহার করছেন এবং তাকে ঘিরেই হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। এই যে র্যাম্প যেটা হয়েছে তার কারণ, যেটা তৃণমূল সূত্রে বক্তব্য, সেটা হচ্ছে যে ব্রিগেডে তাদের চ্যালেঞ্জ যে লক্ষাধিক মানুষকে তারা নিয়ে আসবেন। যে ধরো একেবারে শেষ প্রান্তে সভাতে বসেছে, তার পক্ষে যারা নেতৃত্ব যারা থাকবেন তাদের কাছে সহজে পৌঁছানো সম্ভব হয় না, তাদের দূর থেকে অনেকটা দেখতে হয়। আসলে এই ব্রিগেড যারা কেন্দ্রীয় প্রকল্পের যারা বঞ্চিত তাদের উদ্দেশ্যে মূলত করা এবং তাদেরকে নিয়ে আসা হবে। ফলে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বা যাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের জন্য শুধুমাত্র নিজেকে মঞ্চে আটকে রাখা নয়, একেবারে তাদের কাছে পৌঁছানোর যে চেষ্টা, সেই বার্তাটাই জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা, জনতার আওয়াজ উঠবে, জননেত্রীর আওয়াজ উঠবে। সেক্ষেত্রে এই মঞ্চের রাজনৈতিক গুরুত্ব তো অবশ্যই বিশেষভাবে রয়েছে। তার পাশাপাশি লোকসভার আগে এই জনগর্জন সভার সূচনা হচ্ছে আগামীকাল থেকে, তো সেক্ষেত্রে লোকসভা ভোটের একটা প্রচারও শুরু হয়ে যাচ্ছে, কথা বলা যেতে পারে। সেক্ষেত্রে কি বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে? এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2011 সালের 21শে জুলাই, 2014 সালের 30শে জানুয়ারি, 2019 সালে ইউনাইটেড ইন্ডিয়ার ব্যানারে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড হয়েছিল। অর্থাৎ 2014 এবং 2019 দুবারই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্রিগেড করা হয়েছে। 2024-এর গোটা দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের অবস্থানও ভিন্ন। এছাড়া এবারের যে রাজনৈতিক অবস্থান এই রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে আবর্তিত হতে শুরু করেছে, সেটাও অনেকের কাছে নজর কাড়া। ফলে অবশ্যই বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর তো অবশ্যই তিনি চড়াবেন। তবে যেটা তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম, যে এবারের ব্রিগেড মূলত যে ইস্যু, সেটা হচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে সামনে রাখা, তাদেরকে সামনে রেখে ইস্যু তৈরি করা। ফলে সেই বিষয়টা থাকবে। এছাড়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এবারে পশ্চিমবঙ্গ নয়, আসাম, মেঘালয়, উত্তরপ্রদেশ সেখানে লড়াই করতে চলেছে। সূত্রের খবর, আসামে 4 আসনে, মেঘালয় 2 আসনে এবং উত্তরপ্রদেশের 1টি আসনে লড়াই করতে চলেছে। সেখান থেকেও তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন, নেত্রীরা যারা রয়েছেন, তারা এখানে হাজির থাকবেন। এছাড়া বিশিষ্টদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা বঞ্চিত রয়েছেন, যারা দিল্লি থেকে আন্দোলন করেছিলেন, তাদেরকেও এই মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে। সে কারণে 3টে আলাদা আলাদা মঞ্চ হয়েছে। মূল বার্তা দেওয়ার জায়গা রাজনৈতিকভাবে এক,
যে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে, যেটা তৃণমূল বারবার ধরে বলছে, সেই বিষয়কে নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে জোরদারভাবে যাওয়া। আর দ্বিতীয় যে বিষয়, প্রচারের যে বিষয় তারা তুলে ধরতে চাইছেন, সেখানে তারা উল্লেখ করবেন যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কেন তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এবং তারা একমাত্র যারা বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়াচ্ছে, সেই বার্তাটা আরও একবার তারা সকলের কাছে পৌঁছে দিতে চাইছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের মূল যে প্রচার, সেটা আগামীকাল শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেস ব্রিগেড সভার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার তারা শুরু করে দেবেন। এছাড়া তৃণমূল সূত্রে খবর, একাধিক চমক থাকতে পারে, বেশ কয়েকজনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখা যেতে পারে এই ব্রিগেডের মঞ্চ থেকে। স্বাভাবিক জনগর্জন সভা, সেই সভা একটা চমক দিয়ে শুরু করতে চাইছে তৃণমূল নেতৃত্ব, এবং এই সভায় যোগ দিতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেছেন। কারণ সকাল থেকে আমরা শিয়ালদা স্টেশনের ছবি দেখছি, হাওড়া স্টেশনের ছবি দেখছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। পাঁচশোর ওপরে কালকেই তুফানগঞ্জ থেকে এসেছি। আরো আমাদের আজকে ওই যে তিস্তা তোষা রয়েছে, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, পদাতিক রয়েছে, দার্জিলিং মেল রয়েছে। উত্তরবঙ্গ থেকে আজকে কমসে কম 5 থেকে 7,000 লোক আরো আসবে। 2 বছর থেকে 100 দিনের টাকা বন্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছে এবং 50 দিনের কাজে গ্যারান্টি তৈরি করেছেন। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে আরো নতুন কর্মসূচি ঘোষণা করবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এই যে জনগর্জন সভা, এই জনগর্জন সভার মধ্য দিয়ে বাংলার 11 কোটি মানুষ আজকে গর্জন দিচ্ছে যে বিজেপি যেভাবে অপশাসন চালাচ্ছে সারা দেশ জুড়ে, তার অবসান বাংলার মানুষ চাইছে। তৃণমূলের ব্রিগেড প্রস্তুতি তো তুঙ্গে, এবং ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। যারা আসছেন এই মুহূর্তে কলকাতায়, তাদের জন্য থাকারও ব্যবস্থা করা হয়েছে। গীতাঞ্জলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে, গীতাঞ্জলি স্টেডিয়াম, আর অন্যদিকে থাকার ব্যবস্থা করা হয়েছে ইকো পার্কে। আর এই দুই জায়গায় ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। ব্যবস্থাপনা কি রকম? হ্যাঁ, খেতে দিচ্ছে, ডিম ভাত ভালো, খাবার দাবার ভালো, খেতে দিচ্ছে, খুব ভালো। কোথা থেকে এসেছেন? আমরা নদিয়া কৃষ্ণনগর। এখানে স্নানের জায়গা, খাবারের জায়গা, থাকার জায়গা, তারপরে মানে যেটা আমরা খাই সেটাও খুব ভালো, জল, ডাস্টবিন সব কিছুই সুন্দর এবং বিশ্রাম, মানে একটা মেন্টাল ফ্রেশনেস আছে। একদম ভালো ব্যবস্থা আছে। আর আমরা আশা করি আগামী আনেওয়ালা দিনেও আমাদের এরকমই ব্যবস্থা থাকবো। আর আমরা প্রত্যেকবার আসতে থাকবো দিদির হাত মজবুত করার জন্য। যতদিন বাংলার আমাদের অস্তিত্ব আছে ততদিন আমরা দিদির সাথে থাকবো, দিদির কাছে থাকবো। আমরা কোথা থেকে এসেছেন? আমরা নদিয়ার ফুলিয়া থেকে এসেছি। এখানে যে থাকার যে ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থাপনাটা কি রকম? এটা খুবই ভালো। আমরা জননেত্রীর কাছ থেকে বার্তা শুনতে চাই, মানে জনসাধারণের জন্য উনি কি করতে চাইছে, কতটা ভালো খারাপ, এগুলোই শুনতে চাইছি। আর আমরা আজকেও থাকতে চাইছি, কালকে থাকতে চাই। রাজ্য রাজনীতির পাশাপাশি আরো অন্যান্য খবর থাকছে, তবে সময় হয়েছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।